জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর অংশগ্রহণের হারে জামায়াত শীর্ষে। বর্তমানে দলের মোট সদস্যের প্রায় 43% নারী। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের মাঝে একজন নারীও নেই। এখানে কি বৈষম্য হয়নি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে সবচাইতে আইনসঙ্গত মিথ্যা। পৃথিবীতে একটা কৌতুক প্রচলিত আছে, গবেষকরা এটা বলেন যে মিথ্যা হচ্ছে তিন রকম। একটা হচ্ছে অর্ধসত্য, একটা হচ্ছে মিথ্যা, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো জামাতের দলীয় সদস্যদের মধ্যে 43 কেন, 50%ও নারী থাকতে পারে, এটা তারা জানেন আর তারাই বোঝেন। জামাতের নারী সদস্যদেরকে তো আমরা চিনি না, কারণ তাদের চেহারা তো আমরা দেখতে পাই না, আমি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অতএব তারা যদি বলেন যে এরা নারী, এরা তাদের সদস্য, তারা সদস্য, কোনো অসুবিধা নেই। কিন্তু সংসদ নির্বাচনে এই নারীদেরই 43% নারীদের কেউ উপযুক্ত না, অনুপযুক্ত। তার মানে ওনাদের নারী সদস্যদের সব হচ্ছে সংসদে নির্বাচনের জন্য অনুপযুক্ত। এত বিরাট সংখ্যক নারী জনগোষ্ঠী তাদের দলে আছেন, কিন্তু নির্বাচন করার উপযুক্ত একজনও নাই। এটা একটা দারুণ ব্যাপার। দক্ষিণ এশিয়াতে এরকম দলে একটাই আছে, সেটা জামাত ইসলাম, আর কেউ নাই। যেখানে 43% নারী সদস্য আছে, কিন্তু সংসদের 300 আসনের প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন নারীও নাই। এটা আমার ধারণা সারা পৃথিবীতেও একটাই আছে, জামাত ইসলামী বাংলাদেশ, আর কোথাও নাই। এত নারী সদস্য নিয়ে কোনো নারী সদস্য ইলেকশন করতে পারে না। এইটা আমি মনে করি যে এটা একটা দারুণ ব্যাপার। আমরা ইদানিং গিনেস বুকে যাই, এটা দিয়ে তারা গিনেস বুকে বলতে পারেন যে এত নারী সদস্য থাকার পরও একজনও নারী সদস্য ইলেকশন করার উপযুক্ত না। কিন্তু ত্রয়োদশ নির্বাচন নিয়ে যদি আপনার পর্যবেক্ষণ জানতে চাই, একসময় বলা হতো যে বিএনপির নিরঙ্কুশ জয় হতে যাচ্ছে ত্রয়োদশ নির্বাচনে। আবার এখন বলা হচ্ছে, বিভিন্ন সমীকরণ জরিপে উঠে এসেছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। কি দেখছেন? হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে কিনা এটা ইলেকশনে গেলে বোঝা যাবে। যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেন, তাইলে আমার মনে হয় যে কাবাব মে হাড্ডি এনসিপি হয়। কারণ এনসিপির সাথে জামাতের আদর্শের কোনো মিল নাই, তারা এখানে ঢুকেছেন। তাহলে এই দুইটা আদর্শের যে কোনো একটা দল হচ্ছে হাড্ডি। এখন হাড্ডাহাড্ডি লড়াই হলে আমার ধারণা এনসিপি যোগ দেওয়াতে হবে, আদারওয়াইজ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তোষার। ফরিদুল হক, এনসিপি কি জামাত জোটে কাবাবের মধ্যে হাড্ডি? নাহলে হাড্ডির মধ্যে কাবাব। ইন্টারেস্টিং। এনসিপি যোগ না দিলে তরুণদের ভোট জামাতের কাছে এইভাবে যাওয়ার কথা না। না, ভোট কি হবে সেটা তো এখনই বলা মুশকিল, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় নির্বাচনের সময় একটা ধরেন বাইনারি সিচুয়েশন ক্রিয়েট হয়। আপনার আমি একটা স্টেটমেন্ট রেফারেন্স দিয়ে এটা বলতে পারি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির মহাসচিব, বাংলাদেশের যারা জীবিত পলিটিশিয়ান সিনিয়রদের মধ্যে উনি প্রায় অনুকরণীয় ব্যক্তিত্ব। আমি নিজেও ওনাকে খুব পছন্দ করি, অনুকরণ করার চেষ্টা করি, এবং আমি ওনাকে বহুবার বহু জায়গায় বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উনি ছিলেন হচ্ছে আমাদের রাজপথের সিপাহ সালার। কিন্তু উনি গতকালকে একটা স্টেটমেন্টে বলেছেন যে বাংলাদেশের নির্বাচনটা হচ্ছে গণতন্ত্র বনাম উগ্রবাদের লড়াই। এটাকে উনি ফ্রেম করেছেন। খুব ইন্টারেস্টিং হচ্ছে এই ফ্রেমিংটা। আমার কানে অনেকটা এরকম বেজেছে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের আগে ইন্ডিয়ান কয়েকটা মিডিয়াতে এরকম নিউজ এসেছিল যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করতে চায় ওটা হচ্ছে গণতন্ত্র, আর যেভাবে বিরোধীরা নির্বাচন করতে চায় ওটা আসলে উগ্রবাদের উত্থান। এই যে বাইনারিতে ফেলে দেওয়া, এই বাইনারিকে ফেলে দেওয়ার রাজনীতিটা এখানে বহুদিন ধরে চলছে, এবং বড় দলগুলো, তথাকথিত বড় দলগুলো এবং স্ট্যাবলিশ দলগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেছে, ওনারাই বারবার এই জিনিস, এমন একটা পরিস্থিতি ওনারা তৈরি করেন আপনি বাইনারির বাইরে থাকতে পারবেন না। একটু শুনে আসতে চাই জনাব আব্দুল তোষার, উদারপন্থী উগ্রপন্থীর যে বিতর্ক, সেটি কি রাজনৈতিক বয়ান না বাস্তবতা? উগ্রপন্থা বাংলাদেশে আছে, এটা অস্বীকার করা যাবে। উগ্রপন্থা আছে, কিন্তু কোন একটি জোটকে উগ্রপন্থী সরাসরি বলার মতো অবস্থা আসলে নাই। কেননা ওই যে বললাম কাবাবের হাড্ডিটা তো উগ্রপন্থী না। এখন তাইলে আপনি কি করে জোটটাকে উগ্রপন্থী বলবেন? অথবা এখানে আরো দল আছে যারা হয়তো উগ্রপন্থী না, তবে এখানে আরো দলও আছে যাদের বিভিন্ন বক্তৃতায়, কথাবার্তার মধ্যে যথেষ্ট পরিমাণে উগ্রপন্থাকে আশকারা দেওয়ার বিষয় রয়েছে।
এগুলি সবই আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে দেখি, ফলে আমরা দেখতে পাই কি ধরনের কথাবার্তা উগ্রতা এবং কি ধরনের কথাবার্তা উগ্রতা না, এটা তো বোঝা যায়। তবে কিছু কিছু শব্দ না চালু হয়েছে, ফ্রেমিং। আরে ভাই, পৃথিবীর সব কিছু ফ্রেমিং, কোনটা ফ্রেমের মধ্যে নাই? একটা ফ্রেম তৈরি হয় নাই যেটার নাম জুলাই আন্দোলন, সেই ফ্রেমের মধ্যে কেউ বন্দী না হইলে না তাদেরকে আবার ট্যাগানো হয়। ট্যাগানো যদি ফ্রেমিং হয় তাহলে এইটাও ফ্রেমিং, ওইটাও ফ্রেমিং। আমার ফ্রেম ভালো, তোমার ফ্রেম ভালো না। আমার আব্বার ছবি ফ্রেমে ঝুলাইলে ভালো, তোমার আব্বার ছবি ফ্রেমে ঝুলাইলে ভালো না। এই রাজনীতি থেকেই বাংলাদেশ এখনো বের হইতে পারে নাই। এই রাজনীতি থেকে বের হয়ে আসাটা খুবই দরকার ছিল। এবং ফ্রেমিং শব্দটা এগুলো চালু করেছেন কিছু কিছু বুদ্ধিজীবী, আমি নাম না বলি, কিন্তু আমরা জানি এসব বুদ্ধিজীবী কারা। এইসব বুদ্ধিজীবীরা এক এক সময় এক এক রকম বই লিখেছেন। কখনো ছিলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতেন না, আবার এখন এসে এমন ধার্মিক হয়েছেন যে অন্যকে এই জন্য মারতে পর্যন্ত রাজি আছেন। তো এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে দেখে আজকের এই বয়সটাতে এসেছি। এখন জয়, আপনাকে বুঝতে হবে রাজনীতি জিনিসটাই বাইনারি। হ্যাঁ আর না কি বাইনারি না? নিশ্চয়ই। তাহলে আওয়ামী লীগ আর বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এগুলো একটা আর একটা বাইনারি না? এগুলো বাইনারি। এবং বাইনারি তো আছেই রাজনীতির মধ্যে। আপনাকে আমি ভোট দিব আর ওকে দিব না, কেন দিলাম না? দুইজন প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়া মানে বাইনারি না? কিসের ভিত্তিতে? দুইজন একই রকম দেখতে, আপনি আর আপনার যমজ বোন একই রকম, তারপরেও আমরা একজনকে বেছে নিব, একজনকে নিব না, তাই না? কিন্তু গণভোটে বাইনারির প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি? না, হচ্ছে না, এটাই তো প্রবলেম। এবং ওইখানে ফ্রেম হচ্ছে না। হ্যাঁতে ভোট দিলে আপনি আছেন দেশের পক্ষে, নাতে ভোট দিলে আপনি নাকি নাই। কেন? নাগরিক যেখানে খুশি সেখানে ভোট দিতে পারবে। অতএব এগুলো হচ্ছে কি জানেন, নতুন নতুন বয়ান তৈরি করে সাধারণ মানুষকে রাজনীতি বিমুখ করে আমরা রাজনীতি করব, আমরা রাজনীতির ন্যারেটিভ তৈরি করব। রাজনীতির যে বর্ণনা, যে ইন্টারপ্রিটেশন কিংবা রাজনীতির যে ব্যাখ্যা, এগুলো আমাদেরটা ঠিক, আপনারটা ঠিক না। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে সবাই সবার মতামত শুনবে এবং কেউ কারো মতামতকে উড়িয়ে দেবে না এই কথা বলে যে আপনি সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল কিছু গণতান্ত্রিক রাজনীতিতে নাই। উদারপন্থা আর উগ্রপন্থার মধ্যে তফাৎ কি? উগ্রপন্থা মানে কি কেউ আপনাকে লাঠি হাতে মারতে আসে? ব্যাপারটা তা না। উগ্রবাদী হচ্ছে সে যে মনে করে তার বক্তব্য ছাড়া সবার বক্তব্য ভুল। এনসিপি একটা সেন্ট্রিস্ট দল হিসেবে নিজেদেরকে দাবি করেছে, করে নাই? এই ফ্রেমটা তারা নিজেদেরকে দিয়েছিল। কিন্তু তারা যে দলের সাথে গিয়েছে সেটা কি সেন্ট্রিস্ট? এই জন্যই বলেছে হাড্ডি। কি বলবেন? না, এটা একটা নির্বাচনী সমঝোতা। নির্বাচনী সমঝোতার ক্ষেত্রে যে কোনো কিছুই হতে পারে। এখন যে দলের সাথে গিয়েছে তার মানে হচ্ছে, প্রথমত হচ্ছে জামাত ইসলামের রাজনৈতিক আদর্শকে আমরা কোনোভাবে সাবস্ক্রাইব করি না, আমরা এটা বিভিন্ন সময় বলেছি। দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনটা কোনো ইসলামিক খিলাফত কিংবা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করতে হবে এইরকম কোনো দাবি এই জোট থেকে তোলা হয়নি। এই জায়গাটা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, ইসলামিক দলগুলোর মধ্যে ধরেন একরকম তথাকথিত ধরেন অনেকে বলে একরকম উগ্রতা আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে যখন আমরা ঐক্যমত কমিশনে বসছিলাম, টানা আমরা যে আলোচনা করেছি, এখানে যে দাবি দেওয়া তোলা হয়েছে, একটা দাবি কেউ বলতে পারবে এটা অগণতান্ত্রিক? একটাও তো অগণতান্ত্রিক দাবি তোলা হয়নি। এখন ইসলামিক দলগুলো গণতান্ত্রিক দাবি তুললো, হয়রেস যাদেরকে আমরা লিবারেল দল হিসেবে আপাত দৃষ্টিতে মনে করি কিংবা ধরেন গণতান্ত্রিক দল হিসেবে মনে করি, তারা আবার অনেক বেশি অগণতান্ত্রিক, যেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমাদের ছিল সেইটা টিকিয়ে রাখার পক্ষে অবস্থান নিলেন। এখন এই জিনিসগুলো অনেক সময় খুব ইন্টারেস্টিং হয়ে যায় যে যাদেরকে আপাত দৃষ্টিতে দেখতে গণতান্ত্রিক মনে হয় তারা অনেক বেশি অগণতান্ত্রিক অবস্থান নেন, কিন্তু যেহেতু তাদেরকে দেখতে গণতান্ত্রিক মনে হয় তাই তাদেরকে উগ্রবাদী বলা যায় না। আবার যাদেরকে দেখতে ধরেন অগণতান্ত্রিক মনে হয় তারা যখন গণতান্ত্রিক সিদ্ধান্ত মানে পজিশন নিচ্ছেন সেটাকে গণতান্ত্রিক পজিশন হিসেবে কি বলে যে দাবি করা যায় না কিংবা বলা হয় না।